আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে এর কাছে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, এর আগেই পরবর্তী সরকারের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়ে যেতে চান তিনি। এছাড়া বাংলাদেশের তরুণরা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এ সময় প্রযুক্তি ও অর্থায়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সহায়তার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেব। আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে আসিনি। আমাদের কাজ দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা, যাতে নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়। দেশি বিদেশি গণমাধ্যমকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাহিনীর আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া আসন্ন রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, পণ্যের আমদানি বৃদ্ধি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে রমজানে ধর্মপ্রাণ মুসলমানদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। অন্তর্বর্তী সরকারের দেয়া এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানানো হয় বিবৃতিতে। এখনও অব্যাহত আছে রাজধানী ধানমন্ডি ৩২-এর বাড়িতে ভাঙচুরের ঘটনা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। ভারতে থেকে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় গতকাল সন্ধ্যায় ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ও বুলডোজার কর্মসূচি ঘোষণা করেন বিক্ষুব্ধরা। সাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার ক্ষোভের ফল ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে। সকাল থেকে তীব্র ক্ষোভের কারণে বাড়িটি নিশ্চিহ্ন করতে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় চলে বিভিন্ন স্লোগান। বিক্ষুব্ধরা জানান, দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখা হবে না। যুগে যুগে যত স্বৈরাচার, যত ফ্যাসিবাদ উত্থান হয়েছে, এভাবেই তাদের অবস্থা হয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট স্বৈরশাসক আর আসছে বলে আমার জানা নেই। আওয়ামী লীগের মতো অন্য কোনো দল স্বৈরাচারী হয়ে উঠলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। জুলাই ৩৬, টার্গেট ছিল ৩২, আর ৩২ এখন ধ্বংস করে আমরা এখন প্রাউড ফিল করতেছি, আর এখন এখানে বাথরুম স্থাপন করতে চাচ্ছি। এই বাড়ি ধ্বংস করে সেটা পরিণত করেছে যে এই দেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। এই যে ক্ষোভ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত হওয়ার কারণে আজকের এই যে বুলডোজার কর্মসূচি। ধানমন্ডি ৩২-এর মতো সুধা সদনও আগুনে জ্বালিয়ে দেয়া হয়। আশপাশের মানুষ রড, লোহার মতো নির্মাণ সামগ্রী নিয়ে যায় নিজের মতো করে। এটা আমাদের সম্পদ, এটা জাতীয় সম্পদ। এর আগে বুধবার রাতে স্বৈরশাসক শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করার খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেয়। এরপর থেকে শুরু হয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনরায় গঠন করতে চান, তাহলে তাদের অবস্থা ঠিক এমনভাবে কবর রচিত হবে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। সরাসরি চলে যাচ্ছে সেখানে।
দীপ্ত ৩২-এর বাড়িটি ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরে এখন সেখানকার কি অবস্থা দেখছেন? একটি ৩২-এর ঠিক উল্টো পাশে যেখানে একটি আয়োজন চলছে, এই ৩২ যে বাড়িটি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আজকে একটি আনন্দের দিন তাদের কাছে, এবং সেই আনন্দের দিনটিকে আরেকটু আনন্দ ঘন করে রাখতেই তাদের এই আয়োজন করা হয়েছে। আমরা দেখছি তারা এখানে একটি গরু কিছুক্ষণ আগে জবাই দিয়েছেন এবং তারপরে আসলে খিচুড়ির একটি আয়োজন চলছে। এখানকার যিনি আয়োজক রয়েছেন তার সঙ্গে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি তার সাথে কথা বলার চেষ্টা করি, আসলে বলবেন এখানে আসলে কি চলছে বা কেন? আমাদের আসলে যে গুলায় গণহত্যা যে চালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা, এবং সে যে ইন্ডিয়া থেকে হুমকি দমকি দিচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণ যে ঐক্যবদ্ধ হয়ে বানমিতে হামলা চালিয়েছে। এই যে একটা উৎসবমুখের পরিবেশ, সমস্ত জনগণ যে একতাবদ্ধ হয়েছে, সেই খুশিতে আমরা আজকে এখানে জিয়াফতের আয়োজন করেছি। আপনারা জানেন ইন্ডিয়া একটি আমাদের আধিপত্যবাদী রাষ্ট্র, বাংলাদেশের আধিপত্য দেখাতে চায়। তারা গরুর মাংসকে ইন্ডিয়াতে হারাম করেছে। বাংলাদেশে ওই দেশের মুসলমানরা কোনো গরু কোরবানি দিতে পারে না। তারই একটা প্রতীকী প্রতিবাদও বলতে পারেন। খুনি হাসিনা যে রক্ত চায়, এই গরু কোরবানির মাধ্যমে তাকে রক্ত উপহার দিলাম এবং ভারতকে আমরা দেখিয়ে দিলাম যে আমরা ভারতের মুসলমানদের পক্ষে আছি এবং এই দেশে যারা এটার বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এবং ফ্যাসিস্ট এবং আওয়ামী দোসরদের বিচার এই দেশের মাটিতে হতে হবে। এর পক্ষে সমস্ত জনগণ ঐক্যবদ্ধ। তো শুনছিলেন তারই আসলে এখানে একটি আয়োজন করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু তিনি বলছেন আসলে সকল মানুষেরকে আসলে তারা দাওয়াত দিয়েছেন এবং যারা এই যে ভাঙচুরের সাথে জড়িত ছিলেন তাদেরকেও, তাদের উপলক্ষে আসলে এই আয়োজন, এবং এছাড়াও যারা আসতে চান এবং সকল মানুষকেই কিন্তু তারা দাওয়াত দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে বিকেলে 134 কেজির একটি গরু তারা কোরবানি দিয়েছেন। পাশাপাশি এখানে কিন্তু খিচুড়ির একটি আয়োজন করা হয়েছে এবং অনেক উৎসুক জনতা আমরা দেখছি যে এখানে ভিড় করছেন আসলে বঙ্গবন্ধুর যে বাড়িটি ভাঙা হয়েছে সেই বাড়িটি দেখতে, যে ধ্বংস কি অবস্থা আছে, এবং পাশাপাশি এই যে এর যে আশপাশে এখানে আসলে মূলত যে জায়গাটিতে আয়োজনটি করা হয়েছিল সেখানে কিন্তু আসলে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি ছিল সেই প্রতিকৃতির যে সামনে জায়গাটিতে এই আয়োজন করা হয়েছে। এবং আমি যদি একটু ভাঙচুরের কথা বলি, প্রায় গতকালকে রাত্রেই কিন্তু 9টা থেকে ভাঙচুর শুরু হয়েছে এবং এখনও ভাঙচুরের কার্যক্রম অব্যাহত না থাকলেও আমরা দেখেছি যে ধ্বংস অবস্থায় পড়ে আছে বিল্ডিং দুটি এবং উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু দেখতে আসছেন এবং এক শ্রেণীর মানুষ কিন্তু আসলে লুটপাটেই ব্যস্ত। তো তানি, এই ছিল আমার কাছে 32 নাম্বার থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। এদিকে ফ্যাসিবাদের সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে বুলডোজার কর্মসূচি চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ পরিবারের সদস্যদের বাড়ি ও মুরাল ভেঙে ফেলার পাশাপাশি আগুনও দেওয়া হয়েছে। নোয়াখালীতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ওবায়দুল কাদেরের বাড়ি। এছাড়া খুলনায় শেখ হেলাল ও কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাকারিয়া খান। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারত থেকে দেয়া ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে সারা দেশে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। বিগত 16 বছরের হত্যা, গুমসহ ভোট ডাকাতি এবং জুলাই গণহত্যার কোনো অনুশোচনা না থাকায় ফ্যাসিবাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ছাত্ররা। বরিশাল প্রেস ক্লাবের সামনে শেখ মুজিবের মুরাল ভাঙে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এর আগে সিটির সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়ি ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও ঝালকাঠিতে নাম ফলক ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। খুলনায় শেখ হেলালের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুষ্টিয়ায় মাহবুবুল হক হানিফের বাড়িও এসকেভেটর দিয়ে ভেঙে দেয়া হয়। নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পাবনায় আওয়ামী লীগ কার্যালয় সহ ভাঙা হয় আওয়ামী লীগ নেতাদের। ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর জামাল খান এলাকায় শেখ মুজিবুরের মুরালে ভাঙচুর চালানো হয়। রংপুরে ছাত্র জনতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ শহরের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
ময়মনসিংহ, সিলেট, যশোর শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে ছাত্র জনতা। সাতক্ষীরা, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও শেখ মুজিবুরের মুরাল ভাঙা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে 4টি আবাসিক হলের নাম ফলক ও হোটেল ডালাসে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। ভাঙচুর চালানো হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের শহরের বাসা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাসভবনও জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ ঝালকাঠি, পিরোজপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জ ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু জায়গায় শেখ মুজিবুরের মুরাল ভাঙচুর করা হয়। জাকারিয়া খান, RTV। দর্শক, নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শামীম ওসমানের দাদার বাড়ি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নের ইতিহাসের সাথে জড়িত বাইতুল আমান বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, কখন থেকে এই বাড়িটি ভাঙচুর শুরু হয় এবং এখন সেখানকার কি অবস্থা? তানি, সন্ধ্যা 7টার দিকে বুলডোজার নিয়ে এসে বিএনপি নেতাকর্মীর একটা মিছিল আসে। এরপরে এর সাথে উত্তেজিত জনতা বুলডোজার দিয়ে এই বাইতুল আমান বাড়িটি ভাঙচুর করে। নারায়ণগঞ্জ শহরের চাষারায় বাইতুল আমান বাড়িটি শামীম ওসমানের দাদা উসমান আলী, যিনি পরে ব্রিটিশদের উপাধি প্রাপ্ত খান সাহেব উসমান আলী নামে পরিচিত ছিলেন, তার বাড়ি হিসাবে পরিচিত হলেও এই বাড়ির ইতিহাসের সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন সহ স্বাধীনতার আগে বহু আন্দোলনের ইতিহাস। এবং এই বাড়িটিতে শামীম ওসমানের দাদা বলা হলেও শামীম ওসমানের দাদার অপর পক্ষের মুস্তফা সারোয়ার এবং অভিনেত্রী কবরীর স্বামী বাবু সারোয়ারের দুই ভাই মনির সারোয়ার ও ননির সারোয়াররা পরিবার নিয়ে বাস করতেন। এই বাড়িটি মোটামুটিভাবে পরিচিত ছিল যে নারায়ণগঞ্জের নানা রকম ইতিহাসের সাথে শামীম ওসমানরা বরাবরই কিন্তু দাবি করতেন যে এই বাড়ি আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগের অপর অংশ বলতেন পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে হয়েছে। ইতিহাস ঘেঁটে জানা যায় যে আসলে এই বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নের গুরুত্বপূর্ণ মিটিং হলেও পরবর্তীতে ঢাকা থেকেই আওয়ামী লীগের ঘোষণা দেওয়া হয়। আর এই বাড়িটিতে নারায়ণগঞ্জ শহরের চাষারায় একেবারে ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোডে হওয়াতে কিন্তু এখানে এই সড়কের একটা যান চলাচলের অসুবিধার কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। এই কারণে 2001 সালে সড়ক ও জনপথ বিভাগ এটা আংশিক ভাঙচুর করলেও পরবর্তীতে আদালতের নিষেধাজ্ঞার কারণে তা হয়নি। আর এবার আজকে দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙ্গার সময় ঘোষণা দেওয়া হয় যে এই বাড়িটি ভাঙচুর করা হবে। এখন এই বাড়িতে বুলডোজার 10:15টার দিকে চলে গেছে। এই মুহূর্তে উৎসুক জনতা আছেন এবং আরও অনেকে এই বাড়িটি দেখছেন ভাঙচুরের, সেই সাথে কেউ কেউ বাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে ভাঙছেন। অর্থাৎ বাড়িটি কিন্তু আর রইল না। এক সময় নারায়ণগঞ্জের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবার হিসাবে উসমান পরিবার পরিচিত, তারা কিন্তু বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে বলতেন, যেটি জনতা এখন আলোচনা করছেন যে তাদের কত ক্ষমতা ছিল। তারা প্রায় বলতেন যে প্রয়োজনে ইট খুলে নিতে পারি। আজকে তাদের বাড়ির ইট খুলে নেওয়ার এই দৃশ্য দেখে জনতা সেই কথাই আলোচনা সমালোচনা করছে। এই ছিল নারায়ণগঞ্জের চাষারায় বাইতুল আমান ভাঙচুরের সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। এদিকে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভারতের ইন্ধন আছে কিনা তা জানতে চেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই হামলার ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো বাকি। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরেই তখন আমরা মনে করব
যে হ্যাঁ সত্যিকার অর্থেই গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে, যে পথ ধরে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে পারবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ধানমন্ডিতে যে ঘটনা ঘটেছে কোন উদ্দেশ্যে কারা করেছে তা জানে না বিএনপি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশন নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। ৭২-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান নয়, বরং আওয়ামী লীগ কাটাছাড়া করে এর অঙ্গহানি ঘটিয়েছে বলে নতুন করে সংবিধান লেখা হোক বা সংশোধন করা হোক, এই ব্যাপারে সিদ্ধান্ত দেশের জনগণ নেবে বলেও জানান হাফিজ। ৭২-এর সংবিধান চমৎকার একটি সংবিধান, এটি আওয়ামী লীগের সংবিধান নয়। একটি গ্রুপ বলেছেন যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তারা ছুঁড়ে ফেলার কারা? সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রাখে একটি স্বাধীন পার্লামেন্ট, নিরপেক্ষভাবে নির্বাচিত একটি পার্লামেন্ট। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজব খান বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত কেটে যাবে সংকট। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কথা জানিয়েছেন। এপ্রিলের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন তিনি। শাকিলা করিম জানাচ্ছেন বিস্তারিত। শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে আবারও লিখিত নোট দিয়েছে ঢাকা। এতে বলা হয়, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ভারত যেন তার ভূখণ্ডকে ব্যবহৃত হতে না দেয়। বক্তব্য প্রধানত মিথ্যা। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। উপদেষ্টা জানান, ভারত, পাকিস্তান, চীন সহ প্রতিটি দেশের সাথে সমান সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিদ্যুৎ নিয়ে আদানির সাথে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। আদানি চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। লিবিয়ায় বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দালাল চক্র ভাঙতে না পারলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। বলেছে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলে সরকারি পর্যায়ে কোনো কিছু ছট করে একদিনে হয় না। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আবারও আলোচনা হচ্ছে ভারতীয় সংসদে। বৃহস্পতিবার দেশটির রাজ্যসভার এক বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া জানতে চান সংসদ সদস্য ডাক্তার জন ব্রিত্তাস। জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলেও এ ব্যাপারে এখনও কোনো উত্তর দেয়নি ভারত। গেল ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করে বলেন, রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। ডিবি হেফাজতে শাওনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আগামীকাল সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করতে রিমান্ড চাওয়া হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে 200 কোটি টাকা ব্যয় করেছেন। 16 বছরে বিভিন্ন দেশ সফরে নিয়ম বহির্ভূতভাবে সফর সঙ্গীদের পেছনে রাষ্ট্রের কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, রাষ্ট্রীয় অর্থ অপচয় করে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়াম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন তিনি। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত।
16 বছর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বিভিন্ন দেশ সফর করেছেন। জাতিসংঘ অধিবেশন সহ বিভিন্ন দেশের সম্মেলন ও বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী, এমপি ও নেতাকর্মীর বহর নিয়ে সরকারি সফর করেছেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে 16 বছরে শেখ হাসিনা প্রতিটি বিদেশ সফরে প্রয়োজনের অতিরিক্ত সফরসঙ্গী নিয়ে বিদেশে গিয়েছেন। 2014 সালে 178 জন, 2015 সালে 227 সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্ক সফর করেন। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা সফরে 200 কোটি টাকা ব্যয় হয়েছে। শেখ হাসিনা সফরে বিমান খরচ হয়েছে 250 কোটি টাকা। সরকারের কাছে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ বিমানের পাওনা রয়েছে 50 কোটি টাকা। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্য প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটা প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের এবং সেটা নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা, সেই প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। দুদক মহাপরিচালক আরও জানান, লবিস্ট নিয়োগ করে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ও বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। কত টাকা ব্যয় হয়েছে তা তদন্ত করা হবে। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বিভিন্ন দেশ হতে ডক্টরেট ডিগ্রি লাভ সংক্রান্ত অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে 910 কোটি টাকা ন্যাশনাল ব্যাংক থেকে আত্মসাতের অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান, শিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের 12 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। খেলার খবর, ফুটবল। নারী ফুটবলে জটিলতা নিরসনে গঠিত বিশেষ কমিটি বেশ কিছু সুপারিশ সহ তদন্ত রিপোর্ট বাফুফে সভাপতি বরাবর জমা দিয়েছে। বিশেষ এই তদন্ত কমিটিকে বেঁধে দেওয়ার সময়ের শেষ দিনে মিটিং শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। সুপারিশে দলীয় শৃঙ্খলার বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ইমরুল হাসান। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।